মধ্যপ্রদেশের প্রাণকেন্দ্র ইন্দোর। এই ইন্দোর শহরের উত্থান ঘটে হোলকার রাজবংশের সময়, বিশেষ করে মহান শাসক অহল্যাবাই হোলকারের শাসনকালে। তার সময় এখানে প্রাচীন আধ্যাত্মিক স্থানগুলো নতুন করে প্রতিষ্ঠা পায়। ইন্দোরের আধ্যাত্মিক গুরুত্ব মূলত তার অসংখ্য প্রাচীন মন্দির ও তীর্থস্থানকে ঘিরে। আজকে আমার লক্ষ্য ছিল সেই প্রাচীন নগরী ইন্দোর ঘুরে দেখা। আজকে যাত্রা শুরু করি রানী অহল্যাবাই হোলকারের স্মৃতি বিজড়িত মধ্যপ্রদেশের আরেক তীর্থস্থান মহেশ্বর থেকে। আমি একদিনে সম্পূর্ণ মহেশ্বর দর্শন করেছি, যেটা গত পর্বেই আপনাদেরকে আমি দেখাতে পেরেছি। আজকে আমি হোটেল ছেড়ে মহেশ্বরের নতুন বাস স্ট্যান্ডে চলে এলাম। भैया इंदौर जाओगे तो इंदौर বাসে উঠে পড়লাম। বাস মোটামুটি ফাঁকাই আছে। এখান থেকে ইন্দোর যাওয়ার জন্য ঘন্টায় ঘন্টায় বাস পাওয়া যায়। মহেশ্বর থেকে ইন্দোরের দূরত্ব প্রায় 95 কিলোমিটার। এই এক্সপ্রেস বাসে যেতে সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট। বাসে ভাড়া পড়ল 130 টাকা করে। বাসে যেতে যেতে বাইরের সৌন্দর্যকে দেখতে থাকলাম। এইভাবে চলার 2 ঘন্টা 10 মিনিট পর বাস ইন্দোর বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। এবারে এখানে একটা হোটেল নিতে হবে। বাস স্ট্যান্ডের আশেপাশে থাকাটাই ভালো। আমি ছিলাম হোটেল অশোকাতে। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজকে সারাটা দিন ইন্দোরের যা যা দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখব। সেই ঘুরে দেখতে গেলে কিন্তু এখান থেকে মনে হচ্ছে একটা অটো রিজার্ভ করতে হবে। এখান থেকে সমস্ত কিছু ঘুরে দেখতে কোনোটা হয়তো 8 কিলোমিটার দূরে, কোনোটা 4 কিলোমিটার দূরে, কোনোটা 6 কিলোমিটার দূরে। তাই জন্য একটা অটো রিজার্ভ করব। চলুন তাহলে যাওয়া যাক। হোটেলের সামনে থেকে 700 টাকায় একটা টোটো ভাড়া করলাম ইন্দোর ঘুরে দেখব বলে। অটোতে উঠে প্রথমে চললাম 6 কিলোমিটার দূরে আমাদের প্রথম গন্তব্যে। ইন্দোর দর্শন করা শুরু হয় প্রথমে গণেশজির দর্শন দিয়ে। তাই জন্য আমরা সবার প্রথম চলে এসেছি খাসজানা গণেশজির টেম্পেলে। চলুন দর্শন করে আসি। গেট দিয়ে ঢুকেই বুঝতে পারলাম এই মন্দির ভক্তদের কাছে কতটা জনপ্রিয়। এখানকার পরিকাঠামো বলে দেয় এখানে কতটা ভিড় হয়। মন্দিরের প্রবেশপথ বেশ সুন্দর করে সাজানো। ঢুকে পড়লাম মূল মন্দির প্রাঙ্গণে। ধীরে ধীরে ঢুকে পড়লাম মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে। এই হলো ইন্দোরের বহু প্রাচীন এবং জনপ্রিয় খাজরানা গণেশজির মন্দির। মন্দির পরিসরটা খুব সুন্দর করে সাজানো। এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব হল এখানে ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা অর্থাৎ সকল বাধা দূরকারী হিসেবে পুজো করা হয়। বিশ্বাস করা হয় এখানে আন্তরিকভাবে পুজো করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং মনের বাসনা পূর্ণ হয়। বিশেষ করে নতুন কাজ শুরু করা, ব্যবসা বাণিজ্য করা, পরীক্ষা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ভক্তরা এখানে এসে আশীর্বাদ নেন। এই মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে মহান শাসক রানী অহল্যাবাই হোলকারের সঙ্গে। কথিত আছে মুঘল আমলে যখন হিন্দু মন্দির ধ্বংসের আশঙ্কা ছিল, তখন ভগবান গণেশের এই মূর্তিটি গোপনে একটি কুয়োর মধ্যে লুকিয়ে রাখা হয়। পরে রানী অহল্যাবাই হোলকার স্বপ্নাদেশ পান এবং সেই কুয়ো থেকে মূর্তিটি উদ্ধার করে এই স্থানে প্রতিষ্ঠা করেন। আরও একটি বিশ্বাস অনুযায়ী এই মন্দিরটি স্বয়ম্ভূ, যার ফলে এর আধ্যাত্মিক শক্তি আরও গভীর বলে মনে করা হয়। আমি ভগবান শ্রী গণেশকে প্রণাম জানালাম।
মন্দির চত্বরে অন্যান্য দেবতার বেশ কিছু মন্দির রয়েছে। আমি প্রথমেই চলে এলাম বাবা মহাকাল মন্দিরে। গর্ভ মন্দিরটি মন্দির কম্পাউন্ডের মেঝের থেকে অনেকটা নিচের দিকে। আমি বাবা মহাদেবকে প্রণাম জানালাম। মহাকাল মন্দির থেকে বেরিয়ে চললাম পাশেই শনি দেবতার মন্দিরের দিকে। পুরো মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানো গোছানো। গর্ভগৃহে শনিদেব পূজিত হচ্ছেন। পাশে আছে শ্রী রাম দরবার মন্দির। গর্ভগৃহে প্রভু শ্রী রামচন্দ্র, জানকী মাতা ও লক্ষ্মণ পূজিত হচ্ছেন। খুব সুন্দর সাজানো গোছানো একটা মন্দির, খুব ভালো লাগলো দর্শন করে। চলুন এরপরে আমরা পরবর্তী গন্তব্যে যাই। টোটোতে উঠে চললাম এখান থেকে 2 কিলোমিটার দূরে কাছ মন্দিরে। এরপরে চলে এসেছি কাছ মন্দিরে, চলুন দর্শন করে আসি। এই মন্দিরটি হলো জৈন মন্দির। ভেতরে ফটোগ্রাফির কোনো অনুমতি না থাকায় ভেতরে ছবি তুলতে পারলাম না। বাইরে থেকে শুধু এইটুকুই দেখাতে পারলাম। ভেতরে খুব সুন্দর করে কাচ দিয়ে সাজানো একটা মন্দির। এটা হচ্ছে জৈন মন্দির মূলত। এখানে তীর্থঙ্করদের মূর্তি বসানো আছে। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপরে চলে এলাম শ্রী বড়া গণেশজির মন্দিরে। ভেতরে শ্রী গণেশকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। এই এখন এসে পৌঁছে গেছি মা অন্নপূর্ণা মন্দিরে। সুন্দর কারুকার্য করা প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম মন্দির চত্বরে। প্রবেশদ্বারে হাতির মূর্তি, অর্থাৎ শক্তি ও ঐতিহ্যের প্রতীক। সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি বিরাট মন্দিরটি দেখলেই তার আভিজাত্য এবং ঐতিহ্য বোঝা যায়। এই মন্দিরে পূজিত হচ্ছেন মা অন্নপূর্ণা, যিনি হিন্দু ধর্মে অন্ন, সমৃদ্ধি ও জীবনের মূল শক্তির প্রতীক। বিশ্বাস করা হয় মা অন্নপূর্ণা সমস্ত জগতের জীবজন্তুর খাদ্যের যোগানদাত্রী। তার কৃপা ছাড়া জীবনের ধারাবাহিকতা অসম্ভব। মন্দিরটি তুলনামূলকভাবে আধুনিক। মন্দিরের প্রতি কটা জায়গায় পাথর কেটে যে শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে তা এক কথায় অনবদ্য। গর্ভমন্দিরে রয়েছে মা অন্নপূর্ণা, আর আমাদের বাঁদিকে রয়েছেন গায়ত্রী মাতা, আর ডান দিকে রয়েছেন মা কালী। সম্পূর্ণ মন্দিরটির স্থাপত্য এবং ভাবধারা প্রাচীন দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর অনুকরণে তৈরি করা হয়েছে। এই মন্দিরের পরিবেশ এতটাই শান্ত এবং স্নিগ্ধতায় ভরা যে কোনো মানুষের এখানে ভালো লাগবে। এখানে ঢুকলে মনে এক শান্তি অনুভব করা যায়। ভক্তরা মনে করেন এখানে প্রার্থনা করলে অন্নের অভাব দূর হয়, সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে, দারিদ্রতা ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম টোটোতে। চললাম পরবর্তী গন্তব্য মাতা বৈষ্ণোদেবী মন্দির দর্শনে। দূরত্ব প্রায় 8 কিলোমিটার। টোটোতে যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। ঢুকলাম প্রবেশদ্বার দিয়ে। এই মন্দিরটি স্থানীয়ভাবে ইন্দোরের বৈষ্ণোদেবী মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছে শ্রী বৈষ্ণোদেবী ট্রাস্ট। এই মন্দির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল যারা জম্বুর বৈষ্ণোদেবী ধামে যেতে পারবেন না তারা যেন ইন্দোরে এসে এই মন্দির দর্শন করে একই আধ্যাত্মিক অনুভূতি পেতে পারেন। এই মন্দিরের স্থাপত্যই সব থেকে আকর্ষণের। মূল বৈষ্ণোদেবী মন্দিরের মতন এখানে একটি কৃত্রিম গুহা তৈরি করা হয়েছে।
ভক্তদেরকে কখনো কখনো ঝুঁকে, কখনো বা হামাগুড়ি দিয়ে গুহার ভেতর দিয়ে যেতে হয়। গুহার মধ্যে একটা বড় জায়গার মধ্যে মাতা বৈষ্ণোদেবীর মূর্তি এবং তার সঙ্গে বজরংবলী, এবং তার ঠিক পাশেই ডান দিকে বাবা মহাদেব, পার্বতী মাতা, শ্রী গণেশ এবং কার্তিক পূজিত হচ্ছেন। মন্দিরে মাতা বৈষ্ণোদেবীর প্রতীকী 3টি পিণ্ডি রূপ রয়েছে, কিন্তু সেই জায়গায় ছবি তোলার অনুমতি নেই। মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। পরবর্তী গন্তব্য বিজাসান মাতা মন্দির। বৈষ্ণোদেবী মন্দির থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার, সময় লাগে 10 মিনিট। এই এসে পৌঁছে গেলাম বিজাসান মাতা মন্দির। ইন্দোরের বিজাসান মাতা মন্দির অত্যন্ত পবিত্র ও শক্তিশালী এক শক্তিক্ষেত্র হিসেবে ভক্তদের কাছে পরিচিত। প্রবেশদ্বার দিয়ে ঢুকে প্রথমেই পড়বে মা কালী মন্দির। আর একটু এগিয়ে যেতেই পড়বে শ্রী রাজরাজেশ্বরী বিজাসান মাতার মন্দির। এই বিজাসান মাতা হলেন মা দুর্গারই এক শক্তিরূপ। বিজাসন শব্দের অর্থ যিনি অসুর বা অশুভ শক্তিকে পরাজিত করে বিজয় অর্জন করেছেন। তাই এই মন্দিরকে বিজয়ের শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। মন্দির কম্পাউন্ডে আছে ভৈরব বাবার মন্দির। এছাড়াও আরও অনেক মন্দির রয়েছে। পাহাড়ের ওপরে মন্দিরের পরিবেশ একদম শান্ত এবং নিরিবিলি। একটা আধ্যাত্মিক আবহ তৈরি হয়ে রয়েছে। কিছুক্ষণ এখানে ঘুরে মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্য পিত্র পর্বতের ওপরে অবস্থিত বজরংবলী মন্দির দর্শন করা। এই মন্দিরটা পাহাড়ের একদম ওপরে অবস্থিত হওয়ায় চলার পথটাও বেশ সুন্দর। চারদিকে গাছপালায় ঘেরা, সুন্দর হাওয়া বইছে। চলার জন্য পাহাড়ের রাস্তা ধরে মন্দির পর্যন্ত চলে যাওয়া যায়। বিজাসান মাতা মন্দির থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো। টোটোতে সময় লাগলো 30 মিনিট। এবারে আমি চলে এসেছি পিত্র পর্বতের একদম ওপরে হনুমানজির মন্দিরে। পাহাড়ের একদম ওপরে সমতল মতন একটা বড় জায়গাতে এই মন্দির অবস্থান করছে। এখানে বিশাল হনুমান মূর্তি স্থাপন করা হয়েছে, যা ইন্দোরের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। এখানে স্থানীয় ভক্তরা শ্রী পিত্র পর্বত সেবা সমিতি গঠন করে মন্দিরটি গড়ে তুলেছেন। এখানে পূজিত হচ্ছে হনুমানজি, যিনি ভক্তি, শক্তি ও অটল বিশ্বাসের প্রতীক। তিনি সংকট মোচন, অর্থাৎ সমস্ত বিপদ কাটিয়ে দেন। মন্দিরে সুন্দর কারুকার্য করা আছে। এই স্থাপত্য শৈলী ভক্তদেরকে মুগ্ধ করে। এই জায়গার পরিবেশ সত্যিই সুন্দর। कंचन बरन बिराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा। আজকের এই ইন্দোর দর্শনের ভিডিও আপনাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। কিছু দূর এগোতেই মন্দির দেখতে পেলাম। প্রথমে বাদিকে পড়ল অঞ্জনী মাতা ও বাল্য হনুমান মন্দির। পাহাড়ের একদম ওপরে হওয়ায় মন্দিরের পরিবেশটা বেশ সুন্দর। আর এখানে নাম সংকীর্তন চলতে থাকায় এক ভক্তিময় পরিবেশ তৈরি হয়েছে। এখানে প্রভু শ্রী রামচন্দ্রের একটা মূর্তি রয়েছে, আর তার সামনে রয়েছে স্বয়ং বাবা মহাদেব।
বাবা মহাদেবের লিঙ্গটি খুব প্রাচীন, দেখলেই বোঝা যায়। এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে এলাম আমাদের টোটোর কাছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে বহু প্রাচীন আর এক তীর্থস্থান দর্শনে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।